একটা ধোঁয়াটে বিকেলের গল্প। এক বেসরকারি গন্ডগোলপূর্ণ শহরের রাস্তায় এক চীনা মহিলা তার ছোট্ট শিশুকে কোলে নিয়ে হঠাৎ ভিড়ের মধ্য দিয়ে দ্রুত ছুটে যাচ্ছিলেন। তার পাশে একজন পুরুষ তার সঙ্গ দিচ্ছিলেন, যেন তারা কোনো অনুসরণকারীদের এড়িয়ে যাচ্ছেন। ঝকঝকে আলো আর কাঁটাতারের বেড়ার মধ্য দিয়ে তাদের গন্তব্য ছিল এক গোপন পরিত্যক্ত জায়গা। মহিলা শিশুটিকে আরেক মহিলার হাতে তুলে দিলেন, যিনি গভীর শ্রদ্ধায় জিজ্ঞাসা করলেন, তোমার বুকের দুধ এখনো আছে তো? প্রথম মহিলা মাথা নেড়ে সম্মতি জানালেন। শিশুটিকে বিশ্বাসের সঙ্গেই সেই মহিলার হাতে তুলে দিলেন। হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণ, আর আপনাদের স্বাগত আমার চ্যানেল ফিল্ম ফ্যাক্টস বেঙ্গলিতে। আজ আমি পিকি ব্লাইন্ডার সিজন 1-এর প্রথম এপিসোড আপনাদেরকে এক্সপ্লেন করব। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সহজে পেয়ে যান। তাহলে চলুন এবার গল্পে ফেরা যাক। সালটা 1919। এই সময় এক বৃদ্ধ নীরবে তাদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় যাচ্ছ? সঙ্গে থাকা পুরুষটি কণ্ঠ নামিয়ে বললেন, কারো পক্ষ থেকে তাদের ডাকা হয়েছে। এই মুহূর্তে এক মহৎ কালো ঘোড়ায় চড়া পুরুষটি মাটির কাদামাখা রাস্তা দিয়ে ধীরে ধীরে যাচ্ছিলেন। তার উপস্থিতি দেখে আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে নিজের সন্তানদের নিয়ে ঘরে ঢুকিয়ে পড়লেন, যেন এই ছুটন্ত ঘোড়ার আরোহীটি তাদের জীবনের অন্ধকার কিছুর প্রতীক। মহিলা ও তার সঙ্গী সেই পুরুষটির সামনে এসে মাথা নত করলেন। মহিলা ঝোলার ভিতর থেকে একটি লাল রঙের থলি বের করে নিজের হাতে লাল গুঁড়ো ঢেলে নিলেন। ফিসফিস করে অজানা কোনো মন্ত্র উচ্চারণ করতে লাগলেন, যেন কোনো অদৃশ্য শক্তিকে আহ্বান করছেন। ততক্ষণে একটি শিশু তার মায়ের কানে ফিসফিস করে বলল, মা, ও যেন ঘোড়ার উপর জাদু করছে, যেন দৌড়ে জিততে পারে। আর এই পুরুষটি, যাকে সবাই মিস্টার শেলবি নামে জানে, তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন আর বললেন, সোমবার রেস হবে, তোমরা চাইলে বাজি ধরতে পারো, কিন্তু সাবধান, এই খবর যেন কারো কানে না যায়। এরপর মিস্টার শেলবি ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। ভিতরে বসেছিলেন ফিন, একটি আগুন জ্বালানো চুলার সামনে, ঠোঁটে সিগারেট জ্বালিয়ে। শেলবির পা পড়তেই ফিন সিগারেট ফেলে দিলেন। আত্মার রেগে আছে, ফিন বলল। শেলবি ঠান্ডা গলায় বললেন, তুই মাত্র 10 বছরের, নরক কি জিনিস তুই তা বুঝিস? ফিন আত্মবিশ্বাসে বলল, এই রোববারেই আমার বয়স 11 হবে। শেলবি একটা পর্দার পেছনে গোপন দরজা খুললেন। ভেতরে ছিল একটি বেটিং শপ, বাজি ধরার হিসাব নিকাশের জগৎ। একজন ব্যক্তি তাকে টমি বলে ডাকলেন এবং একটি খাতা হাতে তুলে দিলেন। খাতায় ছিল ঘোড়ার বাজির হিসেব। টমি, অফিসে আসতে হবে, আর্থার ডেকে বললেন। আর্থার রেগে বললেন, তুই আবার পাউডারের খেলায় নামলি? চাইনিজদের নাম জানানো কিন্তু ঠিক নয়। টমি শান্ত গলায় বলল, ধোপানির মেয়েটাকে সবাই ডাইনি বলে, ও যদি আমাদের সাহায্য করে আমরা অনেক টাকা তুলতে পারবো। আর্থার বলল, যদি ঘোড়াটা জিতে যায় সবাই ভাববে রেস ফিক্স করা হয়েছে। টমি হাসলেন, তাই আমি প্ল্যান করেছি যাতে তোর মাথা খারাপ না হয়। এদিকে এক রহস্যময় লোক ট্রেনে বসে মোটা ফাইল খুললেন। তার উপর বড় করে লেখা ছিল টপ সিক্রেট। ফাইল খুলতেই সামনে এলো আর্থার শেলবির ছবি, গ্যাংস্টার, র্যাকেটিয়ার এবং অবৈধ বেটিং ব্যবসায়ী, পিকি ব্লাইন্ডার্স গ্যাংয়ের প্রধান। আরেক নাম উঠল থমাস শেলবি, গ্যাংয়ের সদস্য, ঠান্ডা মাথার খেলোয়াড় এবং বুদ্ধিমত্তার অধিকারী। ফাইল উল্টানোর সঙ্গে সঙ্গে জানা গেল শ্রমিকদের মধ্যে আন্দোলন চলছে। একজন লোক বলছে এই অন্যায় আর চলবে না, অধিকার আদায় করতে হবে। নাম উঠল ফ্রেডি থর্নের, যিনি শ্রমিকদের আন্দোলনের নেতা এবং টমির পুরনো বন্ধু। টমি বার ঘরে ঢুকতেই সবাই চুপ করে গেল। বারটেন্ডার একটি বোতল এবং গ্লাস দিল, কিন্তু টমি টাকা দিয়ে সেটি ফেরত দিলেন। ফ্রি জিনিস আমি বিশ্বাস করি না, টমি বলল। ফ্রেডি এসে বলল, আরেক রাউন্ড দাও টমির জন্য। বিল মিটিয়ে ফ্রেডি বলল, শুনেছ, ডাকাতির ঘটনার তালিকায় নাম এসেছে আমার আর তোমার। ঠিক তখনই এক খাপাটে লোক বার ঘরে ঢুকলো, টেবিল উল্টাতে শুরু করলো, চিৎকার করতে লাগলো। টমি ও ফ্রেডি মিলে তাকে ধরে ফেললো। লোকটির নাম ড্যানি, যিনি ফ্রান্সের যুদ্ধে টমি ও ফ্রেডির সঙ্গী ছিলেন। টমি ধীরে ধীরে ড্যানির কানে বললেন, যুদ্ধ শেষ, তুমি এখন নিরাপদ। ড্যানি অনুতপ্ত হয়ে বলল, আমি আবারও ভুল করেছি। টমি চুপচাপ তাকে ছেড়ে দিলেন। বারটেন্ডার বলল, টমি, ড্যানির ব্যাপারে কিছু করো, নাহলে ও বড় সমস্যা। ফ্রেডি বলল, একটা পাগলা ঘোড়ার মতো ড্যানিও সমস্যার কারণ, হয়তো একদিন আমাকেও গুলি খেতে হবে। টমি ধীরে ধীরে বার থেকে বেরিয়ে গেলেন। পিছনে ফিরে বললেন, বিলটা পিকি ব্লাইন্ডার্সের নামে পাঠা।
ট্রেনটা স্টেশনে এসে থামলো। ফাইল হাতে থাকা একজন লোক ট্রেন থেকে নামলো। এই সময় এক নারী হঠাৎ করে এক তরুণ ছেলেকে বন্দুক দেখিয়ে ধরলো। তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করলেন। ছেলেটি মাথা নেড়ে সম্মতি জানালো। নারীটি তখন রেগে গিয়ে ছেলেটিকে এক চড় মারল এবং মাটিতে ফেলে দিলেন। এরপর বললেন, উঠে দাঁড়াও। ছেলেটি অবাক হয়ে জানতে চাইলো, আপনি আমাকে চড় মারলেন কেন? নারীর নাম পল। তিনি জানালেন, ফিন নামের ছোট্ট ছেলেটি আগেই এই বন্দুকটা নিয়ে খেলছিল। বন্দুকটা সে খুঁজে পেয়েছিল একটা বেটিং শপে, আর ওটা ছিল লোডেড, মানে গুলি ভর্তি। তরুণ ছেলেটি পলের কাছে ক্ষমা চাইলেন। পল তাকে বললেন, এই ঘটনা সে গোপন রাখবে। যদি ছেলেটি প্রতিশ্রুতি দেয় ভবিষ্যতে এমন আর কখনো হবে না। ছেলেটি রাজি হলো এবং পলের সঙ্গে পারিবারিক মিটিংয়ে গেল। এদিকে ছোট ফিন চুপি চুপি সেই মিটিং শুনছিল, যেটা আর্থার পরিচালনা করছিলেন। আর্থার সবাইকে জানাচ্ছিল এক পুলিশ অফিসার তাদের এলাকায় আসতে চলেছে। টমি আগেই ওই পুলিশের ব্যাপারে জানতো, তাই সে পরিবারকে যা জানে সব বলে। অন্যদিকে আন্টি পল বুঝতে পারছিলেন টমি কিছু একটা লুকাচ্ছে, তাই তিনি টমিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছু বলতে চাও? কিন্তু টমি চুপ করে থাকলো। এই যে পুলিশ অফিসারের কথা তারা বলছিলেন, সেই হচ্ছে সেই লোক যে ট্রেনে ফাইল হাতে এসেছিলেন। সেই রাতেই বার্মিংহাম শহরে এসে পৌঁছালেন। পরদিন সকালে আন্টি পল গির্জায় টমির সঙ্গে দেখা করলেন। তিনি বললেন, তোমার গোপন কথা গডের সামনে বলো। টমি তখন স্বীকার করলো তার একটা ছোট্ট সাইড ডিলের কথা। সে বলল, তার লোকেদের মোটরসাইকেল চুরি করার কথা ছিল, কিন্তু ভুল করে অন্য বাক্স নিয়ে এসেছে। যখন সেই বাক্সগুলো এলো তখন দেখা গেল ওইগুলোতে মোটরসাইকেল না, বরং যুদ্ধাস্ত্র ভর্তি, যেগুলো পাঠানোর কথা ছিল লিবিয়াতে। আন্টি পল টমিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই অস্ত্রগুলো ধ্বংস করেছো? টমি বলল, না, সে অস্ত্রগুলোকে বৃষ্টির হাত থেকে রক্ষা করে রাখছে, কারণ ওগুলো এখনো গ্রিজিং করা হয়নি। এই কথা শুনে আন্টি পল প্রচন্ড রেগে গেলেন। তিনি স্পষ্ট বুঝতে পারলেন এই পুলিশ অফিসার বার্মিংহামে এসেছে টমের সেই ভুলের কারণে, অর্থাৎ অস্ত্রভর্তি বাক্স চুরির জন্য। তিনি টমিকে বললেন, অস্ত্রগুলো এমন একটা জায়গায় রেখে দাও যেখানে পুলিশ নিজেরাই এসে খুঁজে পাবে। উত্তরে টমি বলল, চার্লি পূর্ণিমার রাতে কোনো অবৈধ জিনিস সরায় না, তবে সে আশ্বস্ত করলো 3 দিনের মধ্যেই অস্ত্রগুলো আমি সরিয়ে ফেলবো। এইদিকে টমির বোন এডা গোপনে দেখা করছে ফ্রেডি থর্ন নামের এক বিপ্লবীর সঙ্গে। তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। এডা ফ্রেডিকে প্রস্তাব দিল, চলো একটা সিনেমা দেখে আসি। কিন্তু ফ্রেডি সে প্রস্তাব নাকচ করে বলল, না, সিনেমা নয়, আমি শুধু আজ রাতটা তোমার সঙ্গেই কাটাতে চাই। পরদিন সকালে এক সুন্দরী মহিলা বার্মিংহামে এসে পৌঁছালেন। তিনি সরাসরি শহরের এক বারে প্রবেশ করলেন। মহিলা বারটেন্ডারকে উদ্দেশ্য করে বললেন, আমি এখানে বারমেডের চাকরির জন্য আবেদন করতে এসেছি। বারটেন্ডার হেসে ফেলল। সে বলল, তুমি বার্মিংহামের জন্য একদমই উপযুক্ত নও। এই শহরের বারে কাজ করতে গেলে সাহস আর অভিজ্ঞতা দরকার। মহিলা তখন নিজের ব্যাগ খুলে বের করলেন একটি সুপারিশপত্র। তিনি সেটিকে বারটেন্ডারের হাতে তুলে দিলেন। এরপর তিনি গান গাইতে গাইতে বার পরিষ্কার করতে শুরু করলেন। তার কণ্ঠে ছিল এক অপূর্ব আকর্ষণ, আর সেই কণ্ঠ মুগ্ধ করে দিল বারটেন্ডারকে। অবশেষে বারটেন্ডার নরম হয়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে, আজ থেকেই কাজ শুরু করতে পারো। ওই মহিলাই পরে হয়ে ওঠেন বারটির নতুন বারমেড। অন্যদিকে সেই রহস্যময় পুলিশ অফিসার অবশেষে বার্মিংহাম পুলিশ স্টেশনে এসে পৌঁছালেন। তার প্রবেশ মুহূর্তে সমস্ত পুলিশ সদস্য উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালেন। কিন্তু অফিসারটা রেগে গিয়ে চিৎকার করে উঠলেন। তিনি বললেন, তোমরা সবাই দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। আমি এখানে এসেছি এই শহরের পছন্দ ধ্বংস করতে। তিনি বললেন, পিকি ব্লাইন্ডার্সের আমি শেষ করে দেব, পাশাপাশি ফেমিনিয়ান আর কমিউনিস্টদের আমি নির্মূল করব। এরপর তিনি পরিচয় করিয়ে দিলেন একদল নতুন পুলিশ সদস্যদের, যারা তার নিজের লোক, তার প্রতি অনুগত, আর ভবিষ্যতে শহরের আইনের নতুন মুখ। এর পরের দৃশ্যে আমরা দেখি আর্থার থিয়েটারে গেছে 2 জন যৌনকর্মীকে সঙ্গে নিয়ে। তার উদ্দেশ্য একটাই, সাধারণ দর্শকরা আসার আগেই একটু আনন্দ করে নেওয়া। আর্থার তাদের উদ্দেশ্য করে আদেশ দেয়, দ্রুত করো, এর আগেই যেন কেউ ঢুকে না পড়ে। কিন্তু আনন্দে ভেসে যাওয়ার আগেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। 2 জন পুলিশ সদস্য চুপি চুপি থিয়েটারে ঢুকে পড়ে আর আর্থারকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে। আর সেই 2 নারী তার হতবাক হয়ে চেয়ে থাকে। থিয়েটারের বাইরে পুলিশের হাতে মার খেতে খেতে আর্থারকে নিয়ে যাওয়া হয় তাদের বসের কাছে।
সেই নতুন আগত পুলিশ অফিসার যার মিশন পিকি ব্লাইন্ডার্সকে ধ্বংস করা। তিনি আর্থারের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলেন, চুরি নিয়ে কিছু জানো? আর্থার দৃঢ়ভাবে উত্তর দিল, না স্যার, আমি কিছুই জানি না। পুলিশ অফিসার তার হাতটা চেপে ধরল। তিনি ধীরে ধীরে আর্থারের আঙুলটা মুচড়াতে শুরু করলেন। তিনি পুনরায় প্রশ্ন করলেন, তুমি কি সত্যিই কিছু জানো না? আর্থার জবাব দিল আগের মতোই, না, কিছুই না। এইবার পুলিশ অফিসার আঙুলটা পুরোপুরি ভেঙে ফেললেন। আর্থার ব্যথায় কেঁপে উঠল। অফিসার বললেন, আমি বোঝার ক্ষমতা রাখি কে সত্য বলছে আর কে মিথ্যা। আর্থার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি সত্যি বলছি স্যার, আমি কিছুই জানি না। পুলিশ অফিসার এবার শান্ত গলায় বললেন, ভালো, তাহলে মনে রেখো, এই ছিল আমার সতর্ক বার্তা। তবে আমি তোমাদের মতো সাহসী লোকেদের সঙ্গে একটা জোট করতে চাই। এইভাবে হঠাৎ আক্রমণের মধ্য দিয়ে একজন কৌশলী অফিসার তার পরিকল্পনার সূচনা করে দিলেন। পেকি ব্লাইন্ডার্স দমনে এক নতুন অধ্যায় শুরু হলো। রবিবার দিনটা একটু ব্যতিক্রম, কারণ সেদিন ছিল এক জমজমাট ফুটবল ম্যাচ। সন্ধ্যা নামতেই পানশালায় উপচে পড়া ভিড়, হাসি, চিৎকার আর মাতাল উল্লাসে জমে উঠেছে পরিবেশ। ঠিক তখনই বারে প্রবেশ করলো টমি শেলভি। সে সরাসরি এক বিশেষ জানালার সামনে গিয়ে দাঁড়ালো, যেটা সাধারণত খোলা থাকে না। টমি জানালাটা খুলে বারমেড গ্রেসের দিকে তাকিয়ে বললেন, এক বোতল রাম দাও। এই সময় হ্যারি, বারটেন্ডার, নিচু গলায় গ্রেসের কানে কানে ফিসফিস করে বলল, টমি যা চাই সব এখানেই ফ্রি, ওর জন্য কোনো বিল নেই। গ্রেস কোনো কথা না বলে গিয়ে রামের বোতল নিয়ে এলো আর টমিকে দিল। টমি বোতলটা হাতে নিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো, তুমি কি বেশ্যা? কারণ তুমি ভুল জায়গায় এসেছো। এই কথা শুনে গ্রেস স্তব্ধ, তার চোখে পড়লো অপমানের আগুন। কিন্তু টমি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ বেরিয়ে গেল। হ্যারি তখন গ্রেসকে সাবধান করে বলল, ওর সঙ্গে বেশি ভাবনা চিন্তা করো না। টমি শেলবি কারোর জন্য থামে না। অন্যদিকে আর্থার এখনো আগের দিনের নির্যাতনের যন্ত্রণায় কাতর। আন্টি পল আর আডা তাকে সেবা শুশ্রূষা করছে, ব্যান্ডেজ করছে তার ক্ষতস্থানে। এই সময় টমি এলো হাতে সেই রামের বোতল নিয়ে। সে এক গ্লাস রাম ঢেলে আর্থারকে বলল, খাও, এতে তুমি আরাম পাবে। আর নিজেই রাম ব্যবহার করে আর্থারের ক্ষত পরিষ্কার করতে লাগলো। আর্থার তখন ধীরে ধীরে সব খুললে বলল টমিকে, ওরা আমাকে তুলে নিয়ে গিয়েছিল, চুরির ব্যাপারে প্রশ্ন করলো, আমি কিছুই বলিনি। তবে শেষে সেই পুলিশ অফিসার একটা প্রস্তাব দিল। টমি তখন গভীর মনোযোগে আর্থারের চোখের দিকে তাকালো, কারণ সে বুঝতে পারছে এই চুক্তির আড়ালে লুকিয়ে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। সন্ধ্যা নেমেছে। পলের চোখে তখন এক রহস্যময় দৃষ্টি, যেন তিনি টমিকে দেখে অনেক কিছুই বুঝে ফেলেছেন, কিন্তু মুখে কিছু বলছেন না। এই সময় আর্থার এসে টমিকে জানালেন, আজ রাতে আমাদের ফ্যামিলি মিটিং হবে, সবাই মিলে ভোট নেব, আমরা কি পুলিশের সাথে হাত মেলাবো নাকি না। টমি শুধু চুপ করে রইলেন, তার চোখে চিন্তা, ঠোঁটে নীরবতা। সেই রাতেই আডা চুপি চুপি বেরিয়ে গেলেন ফ্রেডির সাথে দেখা করতে। অন্যদিকে টমি বেরিয়ে গেলেন সেই বারে, আর সেখানে গিয়ে তিনি শুনতে পেলেন সেই সুরলা কণ্ঠ, গ্রেস গান গাইছেন। বারের মালিক হ্যারি এসে বললেন, এই বারে যুদ্ধের পর থেকে আর কোনো গান বাজে না টমি। টমি শান্তভাবে বললেন, আমি দুজনেই জানি কেন গান বন্ধ ছিল। এদিকে ফ্রেডি আর আডা একসঙ্গে সময় কাটাচ্ছেন। কিছুক্ষণ অন্তরঙ্গের মুহূর্তের পর ফ্রেডি আডাকে জিজ্ঞাসা করলেন, তোমার ভাইরা কি ঠিক করেছে? তোমরা কি পুলিশের সঙ্গে যাবে? আডা মাথা নাড়ল। টমি তো আমাকে কিছুই বলেনি, আমি কিছুই জানি না। ফ্রেডির চোখে তখন এক বিশ্বাসের দীপ্তি। সে বলল, একদিন আবার টমির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি যুদ্ধ করব, আমরা আবার একসঙ্গে হব, শুধু সময়ের অপেক্ষা। রাত গভীর। টমি নিজের বিছানায় শুয়ে পড়েছে, ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু যুদ্ধের স্মৃতি তাকে ছাড়ে না। চোখ বন্ধ করতেই এক বিভীষিকাময় দুঃস্বপ্ন তাকে ঘিরে ধরে। শেল বিস্ফোরণের শব্দ, সঙ্গীতের আর্তনাদ, কাদামাটি আর রক্তমাখা ট্রেঞ্চ, সব মিলিয়ে টমি ঘেমে উঠল। দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ করে চমকে উঠে বসল সে। পরের দিন সকালে শহরের অন্য প্রান্তে দেখা গেল ড্যানি আবার নিজের মানসিক অস্থিরতায় আক্রান্ত হয়েছে। শরীরটা তার নিয়ন্ত্রণে নেই। পায়ে পায়ে হোঁচট খেতে খেতে এসে পড়ল এক ক্যাফের সামনে। ক্যাফের মালিক বাইরে এসে চিৎকার করে বলল, চলে যায় এখান থেকে, এখানে বসার জায়গা না এটা। কিন্তু ড্যানি তখন নিজের মধ্যে নেই। মালিক তখন পকেট থেকে একটা ছুরি বের করলো, ড্যানির দিকে এগিয়ে গেল আতঙ্কে বা রাগে। ড্যানির চোখে তখন শুধু আতঙ্ক। নিজেকে রক্ষা করার জন্য সে হাত তোলে, আর সেখানে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
ছুরিটা ড্যানির হাতে লেগে বিপরীত দিকে গিয়ে মালিকের গায়ে ঢুকে যায়। মাটিতে পড়ে গেল মালিক, নিথর হয়ে গেল সে। চারপাশের মানুষ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কিছু বোঝে ওঠার আগেই ড্যানি দৌড়ে পালিয়ে গেল ঘটনাস্থল থেকে। আর এদিকে আরেক জায়গায় শহরের পুলিশ বিভাগে নতুন উত্তেজনা। সেই কুখ্যাত পুলিশ অফিসার যিনি টমিকে খুঁজে বেড়াচ্ছেন, তিনি ইন্সপেক্টর ক্যাম্বেল, আজ এসেছেন ট্রেন স্টেশনে। কারণ আজ তার দেখা হবে একজন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে, ব্রিটিশ সেক্রেটারি অফ স্টেট উইনস্টন চার্চিলের সাথে। চার্চিল সোজা প্রশ্ন করলেন তাকে, স্টোলেন অস্ত্রগুলো কোথায়? কোনো খোঁজ পেলেন? ক্যাম্বেল চোখে আগুন নিয়ে বলল, আমি খুঁজে বের করবো স্যার, আর যেই এর পথে দাঁড়াবে আমি তাকে গুলি করতেও পিছপা হব না। এই কথা শুনে চার্চিল চুপ করে থাকলেন। তারপর আস্তে আস্তে বললেন, মেক শিওর ইউ ডু। এই শহরের বাতাসে তখন শুধু একটা কথা, যুদ্ধ শুরু হতে চলেছে। আর এই যুদ্ধ হবে রক্ত, বিশ্বাসঘাতকতা আর শক্তির। ট্রেন স্টেশনের আলো ফিকে হয়ে আসছিল যখন উইনস্টন চার্চিল ক্যাম্বেলকে একটি কঠোর সতর্কতা দিলেন। তিনি বললেন, যদি তোমাকে কাউকে মারতে হয় তার শরীর গুম করতে হবে, আর সেটা এমন জায়গায় করো যেখানে কেউ খুঁজে পাবে না। আমরা চাই না সংবাদ মাধ্যম এই অস্ত্র চুরির খবরটা ছড়িয়ে দিক। চার্চিলের মুখে শীতল আত্মবিশ্বাস স্পষ্ট। তার জন্য গোপনীয়তা ছিল এক অগ্রাধিকার। সন্ধ্যার অন্ধকারে অন্যদিকে চার্লি অস্ত্রগুলো সরানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে টমি এসে সব পরিকল্পনা বদলে দিল। অস্ত্রগুলো আমি নিজের কাছে রাখবো, বলল টমি। চার্লিকে নির্দেশ দিল অস্ত্রগুলো অন্য কোথাও নিয়ে যেতে। চার্লি বলল, আমি তো সেই পুলিশ অফিসারের বিরুদ্ধেই লড়ছি যে কোনো বন্দি রাখে না। টমি ঠান্ডা মনের সঙ্গে জানালো, এই অস্ত্রের জন্য পুলিশের মূল্য দিতে হবে, আমরা ছাড়বো না। পরের দিন সকালে ইন্সপেক্টর ক্যাম্বেল মিউজিয়ামে গেলেন কারোর সঙ্গে সাক্ষাতের জন্য। সেখানে অপেক্ষা করছিলেন গ্রেস, সেই গ্রেস যিনি তার আসল পরিচয় লুকিয়ে বারে কাজ করছিলেন ক্যাম্বেলের জন্য। বিশ্বাসঘাতকতার খেলা হয়তো এখানে আরো জটিল হতে চলেছে। গ্রেস মনে করছিল অস্ত্রগুলো সম্ভবত ফলিয়ানরা নিয়েছে, কারণ সে জানতো কমিউনিস্টরা এত শক্তিশালী নয় এই ধরনের কাজের জন্য। আর পিকি ব্লাইন্ডাররা তাদের নিজেদের নানা জটিলতায় তারা এত ব্যস্ত, এই অস্ত্র চুরির সঙ্গে জড়িত হতে পারে না তারা। ক্যাম্বেল চাননি গ্রেসের ব্যক্তিগত অতীত তার বিচারকে প্রভাবিত করুক, তাই তিনি জোর দিয়ে বললেন, তোমার অতীত যদি আমাদের কাজে প্রভাব ফেলে তাহলে সেটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। গ্রেস তখন ক্যাম্বেলকে জানালো, তার বাবা ফিলিয়ানদের হাতে নিহত হয়েছিল, কিন্তু তার সে ঘটনা তার বিচারকে মলিন করতে দেননি। তার মন শান্ত, তিনি শুধু সত্য খুঁজছেন। ক্যাম্বেল গ্রেসকে কিছু সিরিয়াল নাম্বারের তালিকা দিলেন। যদি তোমার কাছে কোনো অস্ত্র পাওয়া যায় এই নাম্বারগুলো মেলানো জরুরি। সেই সঙ্গে তিনি আরও বলেন, তোমার বাবা আমার সঙ্গে কাজ করা সবচেয়ে সাহসী ও শ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন ছিলেন, তার জন্য আমি গর্বিত। গ্রেসের মুখে ক্ষণিকের জন্য এক ধরনের আত্মবিশ্বাস ও আবেগের মিশ্রণ ফুটে উঠল। কিন্তু এই যুদ্ধ এখনো অনেক দূরে, আর সে জানে সামনে অপেক্ষা করছে আরো জটিল ও কঠিন পরীক্ষাগুলো। টমি ড্যানিকে নিয়ে নদীর ধারে গেলেন। সে ড্যানিকে বোঝালেন যে মানুষটা সে ভুলবশত মারল সে একজন ইতালিয়ান ছিল। টমির মনে কোনোদিন এরকম ছিল না যে তারা ইতালিয়ানদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাক, কারণ সে জানতো ইতালিয়ানরা কোনো মতেই কোনো সুযোগ ছাড়ে না। টমি ড্যানিকে বলে, তোমাকে তারা ধরলে তোমার পুরুষাঙ্গ কেটে ফেলবে আর রক্তপাত করে রেখে যাবে। টমি ড্যানিকে সতর্ক করলেন। এই বর্বরতার হাত থেকে ড্যানিকে রক্ষা করার জন্য টমির মনে এক কঠিন সিদ্ধান্ত আসে। সে ঠিক করলো সে নিজে ড্যানের মৃত্যু নিশ্চিত করবে। ড্যানের সেই হত্যাকারীর ভাইরা ছিল তারা নদীর ওপারে দাঁড়িয়ে এই সিদ্ধান্তের সাক্ষী হিসেবে। টমি ড্যানিকে জিজ্ঞাসা করলেন তার শেষ ইচ্ছেটা কি। ড্যানি ধীরে ধীরে বলল, আমার স্ত্রী আর ছেলে দুটোকে তোমার খেয়াল রাখতে হবে। টমি সম্মতি জানিয়ে ড্যানির হাতটা শক্ত করে ধরে নিলেন। তারপর বিদায় জানালেন যেন শেষবারের মতো। একটি নৌকা ধীরে ধীরে তাদের কাছে এসে থামলো। টমি ঠান্ডা মাথায় গুলি করলো ড্যানির মাথার পেছনে। ড্যানির জীবন এখানেই শেষ হলো। ইতালিয়ান ভাইগুলো গুলির আওয়াজ শুনে সন্তুষ্ট হলো এবং ড্যানির দেহ পরীক্ষা না করেই চলে গেল। টমি ফের ফিরে এলো বেটিং শপে, যেখানে আর্থার তার জন্য অপেক্ষা করছিলেন। আর্থার বলল, আমার ঘোড়াটা জিতেছে। টমি জানতো ঘোড়াটা জিতবেই, কারণ এটা তার পরিকল্পনার একটা অংশ ছিল। টমির কৌশল ছিল সবাইকে বিশ্বাস করানো যে তার পাউডার ট্রিক কাজ করে, যাতে সবাই বেটিংয়ে ঝাঁপিয়ে পড়ে। সে আর্থারকে আরও বলল, দ্বিতীয়বার আমরা যখন এই ট্রিক করব তাতে আবার আমরা জিতব। সবাই যখন বড় বেট করবে তখনই আমরা আঘাত চালাবো এবং সবাই পড়ে যাবে। এই প্ল্যানটা তুমি ভালো করে ভেবে দেখো,
এটা একদম জিনিয়াস। এদিকে ড্যানির দেহ বহনকারী নৌকাটা ছিল চার্লির। তারা একটা কৌশলে ড্যানির মৃত্যুকে ভণ্ডুল করেছে। টমি চেয়েছিল ড্যানি যেন মৃত্যুর বাস্তবতা অনুভব করে, যেন তার মাথায় একটু বুদ্ধি আসে। এদিকে চার্লি ড্যানিকে নিয়ে লন্ডনে যাচ্ছে একটি বিশেষ মিশনে, যেখানে ড্যানি পিকি ব্লাইন্ডারের নতুন সদস্য হিসেবে কাজ করবে। এদিকে ফরলান্ডি টমিকে জিজ্ঞাসা করলো, তুমি কি ঠিক কাজটা করেছো? টমি নির্দ্বিধায় উত্তর দিল, হ্যাঁ, আমার যা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। তারপর চলে গেল টমি বারটার সামনে দিয়ে, আর সেখানেই দাঁড়িয়েছিল গ্রেস।